নমস্কার, রাজনীতির সাম দাম দণ্ডভেদের আরো একটা এপিসোডে আপনাদের স্বাগত। গোটা রাজ্য জুড়ে এসআইআর এর ফর্ম বিলিং নাকি প্রায় শেষ, কিন্তু তৃণমূল ভবি ভুলবার নয়। তৃণমূল থামানো এখনো পর্যন্ত চেষ্টা চলছে। একদিকে তল্পি তল্পা গুটিয়ে সীমান্ত থেকে পগার পার হচ্ছে অবৈধ বাংলাদেশিরা, অন্যদিকে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তিনি এখনো পর্যন্ত মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে এখনো কোনোভাবে একটা কিছু ঘটুক এবং এসআইআর প্রসেসটা বন্ধ হয়ে যাক। কেন? বিহারে নির্বাচন হলো, রেজাল্ট হলো, কোথাও কি ভয়টা সমানে তাড়া করে বেড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে? একটা এই স্পেশাল এপিসোডে আমরা আজকে আলোচনা করবো এসআইআর এবং ভয়। কিসের ভয়? এসআইআর সঙ্গে ভয় অদ্ভুত রকমভাবে জড়িয়ে রয়েছে। আমার সঙ্গে রয়েছে ময়ূক, রয়েছেন শুভ্রাংশু। প্রতিবারের মতো ময়ূক, এসআইআর এর সঙ্গে একটা ভয় কাজ করছে। আমরা বলছিলাম যে কিসে এসআইআর জুজু, এসআইআর ভয়। এই ভয় তো শুধুমাত্র বাংলাদেশিদের, অবৈধ বাংলাদেশিদের ভয় নয়, তারা পালাচ্ছে, তারা চলে যাচ্ছে। এবং তার পাশাপাশি কেন্দ্রীয় আইন ফরেনার্স অ্যাক্ট যেটা ভারত সরকারের, অনেকে জিজ্ঞেস করছে এটা কি শুধুমাত্র এসআইআর এর জন্য? এটা আমাদেরও নিজস্ব কথা ছিল, শুধুমাত্র এসআইআর এর জন্য বোধহয় নয়। কেন্দ্রীয় যে আইনটা, স্বর্ণালী শুভ্রাংশুদা, সেই আইনটাই কিন্তু খুব নির্দিষ্টভাবে বলে দিয়েছে। মানে এই যে পিলপিল পিলপিল করে বাইরে চলে যাচ্ছে না, এরা যাচ্ছে কিন্তু কারণ এরা অনেক বেশি আইন সম্বন্ধে অবগত। ঠিক, এদের মাথার উপরে কোনো হাকিম বা বস রয়েছে যে বলে দিয়েছে, ভাই যদি ভারত সরকার চেষ্টা করে নির্দিষ্টভাবে গ্রেপ্তার করার, তাহলে কিন্তু তুমি ফেঁসে যাবে 5 বছরের জন্য। তার থেকে কি দরকার, নিজের সমস্ত কাগজ সারেন্ডার করে দাও, বলে দাও যাদের যাদের মাধ্যমে তুমি এসেছো। বিএসএফ এখন লিনিয়েন্সি দেখাচ্ছে, অর্থাৎ ডিরেক্ট পুশব্যাক করছে। ডিরেক্ট পুশব্যাক করে চলে এসো চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, যেখানে তোমার বাড়ি ছিল সেখানে থাকো, কিছুদিন থাকো, তারপর দেখা যাবে। এখানে ভারতে এখন আর থাকা যাবে না শুভ্রাংশুদা। কিন্তু তারপর দেখা যাবে, এটাও কিন্তু চাপের, কারণ আমি তো শুনছি বেশ কিছু জায়গাতে নাকি ফিঙ্গারপ্রিন্ট ডিটেইলস সমস্ত নিয়ে পাঠানো হচ্ছে। মানে আমাদের রিপোর্টার এখানে রয়েছেন দুজন, তারা নিজেরা স্টোরি করেছে যে বাংলাদেশি অরিজিনাল যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টগুলো দেখাতে হচ্ছে বিএসএফ কে। তো সেক্ষেত্রে তারা আবার ফিরে আসতে পারবে কিনা, কিন্তু এটুকু ঠিক, ভয় এমন কাজ করছে কি পিলপিল করে পালাতে বাধ্য হচ্ছে। না, ঘটনাটা যেটা হচ্ছে, আমরা যেটা দেখলাম হকিমপুর, মানে সরবগঞ্জের সরবনগর, ওখানটায় অসংখ্য মানুষ, প্রায় 1000 খানেক মানুষ ওখানে বসে আছে। আমরা যে ছবি দেখাচ্ছি এটা তো পরের দিকের ছবি, 500-600 এখন দেখা যাচ্ছে। এটা কিন্তু আমি আরেকটা ছবিও দেখিয়েছিলাম, যে ছবিটা হচ্ছিল হাওড়া স্টেশনে, ওখান থেকে মানুষরা হেঁটে চলে আসছে। মানে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে এত বাইরের মানুষ, ভিন্ন দেশের মানুষ, এবং তারা যে পশ্চিমবঙ্গে লুকিয়ে আছে আমি জানতাম না। এই সল্টলেক, এই নিউ টাউন, এই দমদম, এই হাওড়া, এই গোটা বিস্তীর্ণ অঞ্চলটা, এই গোটা বিস্তীর্ণ অঞ্চলটাতে এত মানুষ, লাখ লাখ মানুষ হয়তো, যারা এতদিন আমাদের সঙ্গে মিশেছিল এবং আমাদের যে সম্পদ, সেই সম্পদের ভাগিদার ছিল। এবং সেই ভাগিদার ছিল তারা, মানে সকলকে বুড়ো আঙুল দেখিয়ে আমাদের সম্পদের ভাগিদার ছিল, আমরা জানতাম না। ভাগ্যিস এসআইআর হলো। এসআইআর না হলে স্বর্ণালী, ময়ূক বা আমরা যারা আছি, আমরা কেউ জানতামই না এত হাজার হাজার লাখ লাখ মানুষ আমাদের মধ্যে লুকিয়ে আছে। তার মধ্যে কে দুষ্কৃতী, কে ওখান বাংলাদেশ থেকে পালিয়ে এসছে, এই ভয়ঙ্কর ব্যাপারটা আমরা বুঝতে পারতাম না। আমার আপনার ট্যাক্সের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায়, আপনাদের ট্যাক্সের টাকায় সমস্ত লক্ষ্মীর ভান্ডার, শ্রী সাথী ভান্ডার, সেগুলো তারা ইকুয়ালি পেতে শুরু করছে। নামকা বাস্তে একটা পঞ্চায়েত বা একটা নেতা, একটা এমএলএ কে দিয়ে, একটা কাউন্সিলরকে দিয়ে একটা চিঠি লিখিয়ে তারা যাবতীয় ফ্যাসিলিটিস পাচ্ছিল। এবং এটা কত ভালনারেবল আমাদের দেশেরও এবার ভাবা উচিত। রাষ্ট্র হিসেবে আমাদের যে কোনো প্রোডাক্ট, যে কোনো কিছু, আমরা কিন্তু অ্যাকচুয়ালি ভারতে, আমরা চায়নার কথা বলি, ভারতে তুমি ভাবো ভুয়ো আধার কার্ড, ভুয়ো পাসপোর্ট, ভুয়ো সমস্ত ডকুমেন্টস বানিয়ে ফেলছে, কোনো লিঙ্কেজ নেই। মানে ও যেখানে গেছিল, পিঙ্কি এই মুহূর্তে রয়েছে কিশলয়ে, রয়েছে এই মুহূর্তে। পিঙ্কি, তুই যেখানে গেছিলি, মানে সেটা মাসুদ কলোনি হোক বা হাকিমপুর হোক বা মধ্যমগ্রাম, গোটা জার্নিটা যদি একটু বল। আমি একটা ইন্টারেস্টিং জিনিস দিয়ে শুরু করতে চাই। এক্ষুনি তোমরা আলোচনা করছিলে না যে বিএসএফ কিন্তু আর ফেরার রাস্তাটা খোলা রাখছে না, মানে তুমি চাইলেই আর কিন্তু আসতে পারবে না। তার একটা ছোট্ট এক্সাম্পল দিই, দেন আমি এইটাতে আসছি। এই প্রসেসটা আগেও হতো, জানি না কতজন এটাতে জানেন, কিন্তু এটাতে এখন খুব স্ট্রিক্টলি মেনটেন করা হচ্ছে। যাদেরকে পুশব্যাক ডিরেক্টলি করা হচ্ছে তাদের ফোন আগে চেক করা হচ্ছে। ফোনের মধ্যে কারেন্ট ইন্ডিয়ার যত ছবি রয়েছে, যত ছবি তুমি তুলেছো, সমস্ত ডিলিট তোমাকে করতে হবে। সেটা হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট করতে হবে, তোমাকে গ্যালারি ডিলিট করতে হবে, তারপর তুমি ওপারে ক্রস করতে পারবে। এবং সময় সাপেক্ষ ব্যাপার, মানে সেটা করা হচ্ছে, এবং তার জন্য প্রত্যেকের মোবাইল সেটা করা হচ্ছে, প্রত্যেকের করা হচ্ছে। আচ্ছা,
এবং তার জন্য তুমি যদি দেখো সকালবেলা যে লোকটি লাইন দিচ্ছে সেই লোকটি গিয়ে হয়তো সেদিনকার নয় পরের দিন ফ্ল্যাগশিপ মিটিং হয়ে যাওয়ার পরের দিন গিয়ে সে হয়তো মানে ক্রস করতে পারছেন, কারণ এই যে তার ব্যাক চেক হওয়া, তার ফোন চেক হওয়া, তার ফোন থেকে সমস্ত কিছু ডিলিট হওয়া, এইটাতে কিন্তু প্রচুর সময় মাঝে ম্যাজিস্ট্রেট কেও আর রাখেনি, না ম্যাজিস্ট্রেট থাকছে। আচ্ছা আর কি হচ্ছে, আর কি আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে বিএসএফ এর একটা এই যে স্বরূপনগর চেকপোস্ট, সেখানে একটা হোল্ডিং কাউন্টার করা হয়েছে। এই হোল্ডিং কাউন্টার আগে করা হতো বিএসএফ এর ওই আওতার বেশ খানিকটা কাছে, কিন্তু বিএসএফ এবারে সেই রিস্কও নিচ্ছে না। বিএসএফ চাইছে যে না, আমি আলাদা একটা হোল্ডিং কাউন্টার করব, ঠিক যেখানে আমরা স্বরূপনগর চেকপোস্টের কাছে যেখানে সবাই বসে আছে সেটাকে আলাদা একটা হোল্ডিং কাউন্টার ওরা করে দিয়েছে। তার ফলে কি, যেখানে যারা আসছে তারা কিন্তু এসে বুঝতে হবে, তারা কিন্তু এসে বলছে না যে আমি বর্ডার ক্রস করব, আমি সারেন্ডার করছি, আমি আত্মসমর্পণ করছি, আমি আমার বাংলাদেশের ডকুমেন্টস নিয়ে আমি আত্মসমর্পণ করছি। তারা চাইলেই হয়তো এখান থেকে কামানো টাকা নিয়ে ওই পারে আবার একটা দালাল ধরে চলে যেতে পারতেন, কিন্তু কতটা পরিমাণে বিএসএফ এখন সতর্ক যে ওরা সেই রাস্তায় কিন্তু যাচ্ছে না। তারা কি করছে, বলছে আমি আত্মসমর্পণ করলাম, আমার এই ডকুমেন্টস আমি আত্মসমর্পণ করলাম। এরপর বিএসএফ যেটা করছে, বিএসএফ দিনের দিন ফ্ল্যাগশিপ মিটিং করছে এবং বিডিআরকে সোজা চাপ দেওয়া, আমার কাছে তোমার এতজন মানুষ রয়েছে, প্লিজ এদেরকে নিয়ে যাও, একদম সোজাসুজি বলে দেওয়া, প্লিজ এদেরকে নিয়ে যাও। এবং তারপর সেই প্রসেসে এগোচ্ছে। যে প্রসেসটা 1.5 বছর 2 বছর সময় লেগে যেত, সেই প্রসেসটা ডিরেক্ট হচ্ছে এবং দুদেশে 24 ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে। 24 ঘন্টার মধ্যে। প্রতিদিন কত লোক যাচ্ছে? 150-200 না বেশি? প্রতিদিন হ্যাঁ 150 প্রায় তুমি ধরে রাখতে পারো 150 থেকে 200, তার বেশি প্রত্যেক দিনে তার বেশি যাচ্ছে না। একটাও কারণ আছে, এই 1 থেকে 2 বছর যেটা লাগতো তখন একটা হোল্ডিং কাউন্টারে থাকতো, কিন্তু এখন ভারত সরকার বলেই দিয়েছে শুভ্রাংশুদা, যদি তুমি হিন্দু হও 2024 অব্দি আসো বাংলাদেশ থেকে, তাহলে তোমার প্রবলেম নেই, 2025-এ আসলেও প্রবলেম আছে, কিন্তু তোমার যদি কোনো ভিসা, পাসপোর্ট, কোনো ডকুমেন্টস না থাকে, তোমাকে তো 5 বছরের জেল দিয়ে দেবে। মানে ওরা তো হিসেব নিকেশ করে করছে। না, এটা তো বড় অঙ্ক তাহলে, মানে আমি জেলে যাব না, তার বদলে এখানে চলে যাবো, চলে সারেন্ডার করে দিই। এবং আরো একটা ইন্টারেস্টিং বিষয়, যাদের কাছে ডুয়াল আইডিস রয়েছে, যেমন বাংলাদেশের ডকুমেন্টসও আছে, আবার এদেশের ভোটার কার্ড জাল বানিয়ে নিয়েছে, সেগুলো বিএসএফ সিজ করছে, তাদের আলাদা লিস্ট তৈরি করা হচ্ছে এবং সেই লিস্ট কিন্তু প্রশাসনের কাছে দেওয়া হচ্ছে। এরা যদি পরে আসে বা পরে ধরা পড়ে, তাদের কিন্তু মানে একদম খুব কঠোর থেকে কঠোর শাস্তি, মানে জেল তো বটে। একটা নাম বল আমাকে, মানে তোর সুবাদে, রিপোর্টিং এর সুবাদে একটা নাম খুব ফেমাস হয়ে গেছে, কয়েকদিন বাদে যদি অন্য কোনো টিভি মানে সিরিজ, ওয়েব সিরিজ কিংবা কোনো সিনেমা এই ধরনের ক্যারেক্টারের নাম দেখি, আমি অবাক হব না, কারণ এত পপুলার হয়ে গেছে। নাম হচ্ছে মিঠু মোল্লা। মিঠু মোল্লা এত ফেমাস করে দিয়েছে পিঙ্কি, আমি জানি না আর কত মিঠু মোল্লারা রয়েছে এরকম। তো এই মিঠু মোল্লার মতো লোকজনেরা, এরা কি, তোর কি মনে হচ্ছে যে ওখানে মানে চাপের মুখে পড়ে বলছে, নাকি এবার বাঁচার জন্য তারা স্বীকার করে নিচ্ছে যে তারা এদেশে থেকেছে, এদেশে ডকুমেন্ট বানিয়েছে, তৃণমূলরা হেল্প করেছে এবং তারা নিজেরা ভোটও দিয়েছে? একদম একদম। এটা কি কোনো চাপে পড়ে, নাকি বুঝতে পারছে যে না আর পালাবার পথ নেই, বেরোবার সময়তে বলে দিয়ে যাই? বাংলাদেশে কোথায় বাড়ি? ধামাখালি থেকে এসেছিলাম, আর বাড়ি হচ্ছে বাংলাদেশ, আপনার ইউনিয়ন আটলিয়া। ভোট দিলেন কোথায়? কোন কনস্টিটিউয়েন্সিতে ভোট দিয়েছেন? ভোট দিয়েছি এখানে বলতে ওখানে আমি যেখানে থাকতাম, ওই ধামাখালি না, হ্যাঁ সেক্টর 5। এটা কিসের? এটা বাংলাদেশে। আর ভারতেরটা কোথায়? আপনার আধার কার্ডও রয়েছে? হ্যাঁ। কে বানিয়ে দিল আপনাকে এই কার্ডটা? এটা সরকারের ঘর থেকে। সরকারের ঘর থেকে? সরকার বানিয়ে দিল ভোটার কার্ড? হ্যাঁ হ্যাঁ। ওই যে ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম, ফর্ম ফিল আপ করে দেওয়ার পরে। কাকে দিলেন ফর্মটা ফিল আপ করে? ওখানে ওই আমাদের যে কাউন্সিলর আছে ওর কাছে, মানে আমাদের ওখানে যে ছিল কাউন্সিলর, ওর কাছে। কি নাম মনে আছে? হ্যাঁ, অমল নাম ছিল কাউন্সিলর। হ্যাঁ। কোন পার্টির ছিলেন উনি? উনি মানে টিএমসি। যে ভাই কি করেছে, আমার কোনো দোষ নেই, আমাকে জেলে পুরো না। চাপের মুখে তো অবশ্যই, যে এখন সে দাঁড়িয়ে আছে এমন একটা বর্ডারে, সে জানে যে আর কিছুক্ষণের মধ্যে আমাকে বাড়ি ফিরতেই হবে, সেখানে বাড়ি থাক না থাক আমাকে দেশে আমাকে ফিরতেই হবে। এবার প্রশ্ন হচ্ছে, এই মিঠু মোল্লা, আমি যখন তার সঙ্গে গিয়ে কথা বলতে গেলাম, মিঠু মোল্লা সহ ওখানে যারা ছিল তাদেরকে না বেশ কয়েকজন, মানে আমি বলছি ওখানে কয়েকজন লোকাল দাঁড়িয়েছিলেন যারা ক্রমাগত ডিস্টার্ব করে গেছে, না কথা বলবি না, এই এটা কেন বলছিস, এটা কেন বলছিস, এটা বলিস না। এবং যখন দেখলো যে এটাতে হচ্ছে না, তখন কিন্তু তারা আমাদেরও উত্ত্যক্ত করতে শুরু করলো। সেসব আমাদের এতে রয়েছে, কিন্তু আমাদের সেগুলো সমস্যা নয়, ওগুলো আমরা ডেইলি হ্যাজার্ডস বলে ধরে নিয়েছি। সেটা
সমস্যা নেই, কিন্তু এই মিঠু মোল্লার বিষয়টা যেটা দেখলাম, মিঠু মোল্লা বলছে যে আমি এত সালে এসেছি, এসে এখানে কাজ করছি, এখানে আমার পরিবারকে নিয়ে থাকছি, আমি 3 বার ভোট দিয়েছি এবং ভোটার কার্ড বানিয়ে দিয়েছে কে? কাউন্সিলর, যে কাউন্সিলরের নাম অমল সামথিং। ঠিক। এই পুরো ডিটেলস সে দিয়ে দিয়েছে, অমল সর্দার, যিনি বললেন যে আমি ইন্দ্রাশিস, এবং সে চেনেও, সে অস্বীকার করতে পারলো না। এই ব্যক্তিকে চেনেন না? মিঠু মোল্লা? মিঠু মোল্লা, হ্যাঁ, ওই তো বললাম তো। চেনেন? হ্যাঁ চিনি। রাজনৈতিক দিক থেকে আমি বলবো, আমি আজও পর্যন্ত ওদের কোনো ডকুমেন্টস তৈরি করিনি, তৈরি করার কোনো পরামর্শও দিইনি। কিন্তু চেনেন? হ্যাঁ চিনি, যেহেতু আমাদের গ্রামেই থাকতো। কিভাবে চেনেন, মানে কতদিন থেকে রয়েছে? কম করে তো 20-25 বছর তো আছে। এটাই আমাদের মানে সাকসেস স্টোরি আর কি রিপাবলিকের, যে আমরা যে সঠিক পথে এগিয়েছি। একজন মানে হ্যাঁ। আমাদের কি হলো, আমরা কিভাবে করলাম, ও ওখান থেকে খবরটা করলো, সঙ্গে সঙ্গে আমাদের ইন্দ্রাশিসকে আমরা পাঠালাম অমল সর্দারকে খুঁজে বের করো। ঠিক। অমল সর্দার তো অপকট হয়ে গেল, কিন্তু ওর দেখে আর তো কিছু করার উপায় নেই, তাই তো? অমল মানে সর্দার চ্যানেলে খুললাম, খুলে খবর বলে দিল। দেখার আগে আমাদের রিপোর্টার চলে গেছে অমল সর্দারের কাছে, যাতে আর কোনো রাস্তাই না থাকে। ডাইরেক্টলি গিয়ে জিজ্ঞেস করে মিঠু মোল্লাকে চেনো কিনা? হ্যাঁ চেনে, হয়ে গেল। এই মিঠু মোল্লার যে মা বা স্ত্রী রয়েছে, তাদেরও তো ভোটার আইডি কার্ড রয়েছে। কারোর ভোটার আইডি কার্ড, আধার কার্ড থাকা মানে তাকে হিসেব মতো কিছুদিন আগে পর্যন্ত নাগরিক হিসেবেই ধরে নেওয়া হতো। তার মানে আমি কি এটা বললে ভুল বলবো যে তারা সমস্ত রকম রাজ্যের যাবতীয় সুযোগ সুবিধা যাচার রয়েছে, প্রজেক্ট, প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, সমস্ত তারা পেত। তার মানে আমার থালায় আমার ভাত, আমার ডাল, আমার সবজি সমস্তটাই ভাগ হয়ে যাচ্ছে কোনো একটা। না, সেটা একবার ভাগ হচ্ছে না, 2বার ভাগ হচ্ছে। মানে কিশলায় আমি সেই জায়গাতেই যাচ্ছি, মানে ইকুয়েশনটা ভাব। আমার লক্ষ্মীর ভান্ডারটা আমি পাচ্ছি না, সেটা কিন্তু ফ্যাক্টর নয়। লক্ষ্মীর ভান্ডার আমি পাচ্ছি, আমার যে ট্যাক্সের টাকা আমি দিচ্ছি, একটা শ্যাম্পু, একটা জলের বোতলেও তো ট্যাক্স লাগে। সেই ট্যাক্স দিয়ে যে রাজকোষটাকে মমতা বন্দ্যোপাধ্যায় ভরিয়ে তুলছেন এবং বলছেন যে আমি এখান থেকে দেবো, সেখানে তো এক্সট্রা দেওয়া হচ্ছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় 500 টাকা, 1000 টাকার জায়গায় যদি এই অনুপ্রবেশকারী লক্ষ্মী ভান্ডারগুলো বন্ধ হয়, তাহলে তো 5000 টাকা দিতে পারবে। কিশলায় সদ্য কিন্তু পাটনা থেকে ঘুরে এসেছে। আমি জানি না যে পাটনার যখন সেলিব্রেশন হচ্ছিল, তার বাইরে কতজন মানুষজন প্রোটেস্ট করছিল যে আমাদেরও নাম ছিল এসআইআর এ। না, এরকম একটাও ছিল না। আমি একটা কথা বলি, ময়ূকদা, শুভ্রাংশুদা, স্বর্ণালী, পিঙ্কির কথা থেকে। ও মিঠু মোল্লার কথা বলছে। এই মিঠু মোল্লার গতকাল একটা ফেসবুক পোস্টে দেখলাম লেখা আছে মিঠু মোল্লার অমোঘ বাণী বলে পোস্ট হয়েছে। অর্থাৎ মিঠু মোল্লার এই অমোঘ বাণী গোটা রাজ্যের মানুষ দেখেছে। এবার এই মিঠু মোল্লারা কিন্তু বিহারেও ছিল। আমি যখন পাটনায় যাই প্রথম, আমি ময়ূকদা তখন অ্যাঙ্কারিং করছে এবং আমায় জিজ্ঞেস করে যে জিলিপি খেয়েছি কিনা। সেই জিলিপি যেখানে খেয়েছিলাম সেই দোকানের প্রথমে নেবে আমি জিজ্ঞেস করলাম যে এখানে এসআইআর হয়েছে, ভোট কেমন হলো, এই সেই। বলে হাম লোগ ইহাঁ সে তো ভাগা দিয়া, আব তো আপ হি কে ওহা পে গয়া। হ্যাঁ বলছে ওরা বলেছে, মানে এখান থেকে তো পালিয়ে। কচুরি আর জিলাপি খেয়ে বলছে আমি সকালবেলা লাইভ দিচ্ছি, আর আমি তখন দৌড়ে বাড়ি থেকে অফিসে এসে খালি পেটে বসেছি। তখন কি রাগ হয়। আমি সবে এয়ারপোর্ট থেকে নেমে গাড়ি করে যাচ্ছি, দেখি বড় একটা কচুরি জিলিপির দোকান, প্রচুর মানুষ, রেজাল্টের একটা আলাদা মাহল বিহারে, প্রচুর মানুষ বেরিয়েছে কচুরি জিলিপি খেতে। ওখানে হিংসা হয় না, কিন্তু ওখানে লোকে কচুরি জিলিপি খায়, কিন্তু এখানে মার খায়। তো যাই হোক, তো ওখানে না, কেউ মার খায় না। আমি সেটাই বলছি, একটু পরেই বলছি সেলিব্রেশনটা। তার আগে বলি, পাটনায় আমি যখন নামলাম, কচুরি জিলিপি খাচ্ছি, আমি এসআইআর জিজ্ঞেস করলাম, বললো হাম লোগ ভাগা দিয়া হ্যাঁ। যখন আমি জিজ্ঞেস করলাম অনুপ্রবেশকারী, आप लोग घुसपैठिया तो यहाँ पे भी था, बोले बहुत था, भगा दिया है, लेकिन आप लोग के वहाँ पे गया है। এবার তো আপনাদের ওখানে গেছে, মানে ঘর ছেড়ে পালিয়ে গেছে, তালা পড়ে গেছে, এখন পশ্চিমবঙ্গে এসেছে। ওরা বলছে, আমাদের সাবধান করছে। এরপর যখন আমি বিজেপি পার্টি অফিসে যাই, যখন রেজাল্টটা খানিকটা স্পষ্ট হচ্ছে যে এবার জয় আসবে, বাইরে দেখলাম, বিশ্বাস করো, যেটা বলা হয় স্বর্ণালী দি, শুভ্রাংশুদা, ময়ূকদা এবং পিঙ্কি, যেটা বলা হয়, মানে আমি কোনো দলের হয়ে বলছি না, বাট আমি মানে খুব রিয়ালিস্টিক্যালি বলছি, বলা হয় বিজেপি নাকি মুসলিম বিরোধী দল, কিন্তু বাইরে প্রায় আমি 100-150 জন মুসলিমকে আমি দেখলাম, তারা সেলিব্রেট করছে, শিখ, খ্রিস্টান সবাই মিলে সেলিব্রেট করছে। আমাদের বুমে আছে, তারা বলছে যে এখানে কোনো ধর্মের ভিত্তিতে হয় না, এখানে শুধুমাত্র আমাদের এত উন্নয়ন দিয়েছে এনডিএ, তাই আমরা এখানে তাদের ভোট দিয়েছি। ওর এটা এক্সাজারেশন নয়, মানে বাড়তি কথা বলছে না, একদম ফ্যাকচুয়াল কথা। কিশলা এটাও তুই অ্যাড করতে পারতি, শুভ্রাংশু, সীমাঞ্চল, এই সীমাঞ্চলটা ফ্যাক্টর হয়ে গেল এবার। মানে এই কাটিহার বেলটাতে, এই অ্যাসেম্বলি সিটগুলোতে মুসলিমরা ব্যাপক ভোট দিয়েছে। 16টা যে সিট আছে, যে 16টা সিট নিয়ে সবাই তাকিয়েছিল, হাঁ করে তাকিয়েছিল। তোর কাটিহার, কিষানগঞ্জ, ওই যে অঞ্চল আমাদের ইসলামপুর, মালদার, বেশ কয়েকটা কেন্দ্রে আমি দেখলাম প্রায় 68% মুসলিম ভোট আছে, 67%, 68%। সেখানেও বিজেপি লিড নিয়েছে, বিজেপি জিতে বেরিয়ে এসছে।
তার মানে স্বর্ণালী অনুপ্রবেশকারীদের যদি বাদ দেওয়া যায়, ভারতীয় হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ ইসাই কোনো এইভাবে ভাগ করে না ভোট দেওয়ার সময়, তারা উন্নয়নই দেখে, উন্নয়নটাই শুধু দেখে, তাই নয় কি? তা না হলে তো এটা হতো না, এই রেজাল্টটা হতো না। অনুপ্রবেশকারীদের বাদ দেওয়া হলো, স্পষ্ট হয়ে গেল যে ভারতীয় মুসলিমরা আসলে উন্নয়ন চায়, তাদেরকে যারা দুধেল গরু বলে তারা আসলে দুধেল গরু হিসেবে নিজেদের ভাবে না। মানে বিহারের বস্তিতে তালা পড়ে গেছে, এবার এখানকার বস্তিগুলো তো তালা পড়ছে। সেটা দুধেল গরু না, মানে যে গরু দুধ খায় সে গরু কি, যে গরু তার লাঠি খাওয়া ভালো, গরুর লাঠি খেতে হয়। কথাটা তো বাংলাতে আছে, বিহারে তো নেই। বিহারে কোনো চলতি কথা আছে না যেরকম? বিহারে তো একটা সময় মানে ভয়ঙ্কর ভাবে, অদ্ভুত ভাবে বিহারের যে রেজাল্ট, সেটা কিন্তু অদ্ভুত ভাবে দুটো জিনিস পুরো ধ্বংস হয়ে গেল। এক হচ্ছে জাতপাতের রাজনীতি, ঠিক, মানে যাদের হাতে আসলে জাতপাতের রাজনীতি ধ্বংস হওয়ার কথা ছিল, বামপন্থীরা, তারা নিজেরা ধুয়ে মুছে সাফ হয়ে গেল। আর যাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ ছিল জাতপাতের রাজনীতি করো, তুমি ধর্মের রাজনীতি করো, তারা বেসিক্যালি দেখিয়ে দিল যে ডেভেলপমেন্ট মডেল কাকে বলে। 10,000 টাকা, এবং এটা নিয়েও আমার মজা লাগছে, এটা নিয়েও বলছে লোকে কেন 10,000 টাকা দিয়েছে, আরে মমতা বন্দ্যোপাধ্যায় কেন 5,000 টাকা দিচ্ছে, রাইট, এত এত কেন দিচ্ছে না? লক্ষ্মী ভান্ডার তো আমাদের চলছে। কিন্তু এই সবের মধ্যে আমরা যেখানে একটা আলোচনা করছি, একটা আড্ডাও বটে, আমাদের সারা সপ্তাহের যে কভারেজ টানা সেগুলোর পর আমাদের এই সাম দাম দণ্ডভেদে একটা আমরা আড্ডাও মারি। এই আড্ডার মধ্যে একটা পার্ট যদি আমি না বলি, মানে আমার নিজের প্রতি অন্যায় করা হবে, দর্শকদের প্রতি অন্যায় করা হবে, এবং স্পেশালি পিঙ্কির সঙ্গে অন্যায় করা হবে। কেন? ভরপুর তোর কভারেজ চলছে, লাইভ যাচ্ছে, আমি দেখলাম তুই খুব লাফিয়ে লাফিয়ে একদম বুম টুম নিয়ে জিজ্ঞেস করছিস কোথা থেকে এসছেন। সে বলছে বলছে কথা বন্ধ হয়ে গেছে, বলছে এখন রিপাবলিক বাংলা থেকে বন্ধ হয়ে গেছে, বলছে কবে এসেছিলেন না ইন্ডিয়াতে? কথা বলতেই পারেন না? কবে থেকে কথা বলতে পারেন না? কথা বন্ধ হয়ে গেছে হঠাৎ করে রিপাবলিক বাংলা থেকে? বুঝলাম, ভাষাগত একটা প্রবলেম হচ্ছে না? এটা ভাষাগত প্রবলেম পিঙ্কি, এটা ভাষাগত প্রবলেম। ভাষাগত প্রবলেম। আমি সুধাংশুদার সঙ্গে আমার এই স্টোরিটা জানার খুব ইচ্ছে, মানে এত এনজয় করেছি। ওই প্রথম দিন, একদম প্রথম দিন যেদিন আমি গেলাম, সেদিন এত লোকজন বলে ফেলেছে, তারপর আমি তাদেরকে বলতে চাইছি না তারা কোন পেশার সঙ্গে যুক্ত আছে, কারণ বহু বই যে বলছিলাম না, বাইরে থেকে বেশ কয়েকজন লোকজন এসে বলছে বলবে না, কথা বলছো কেন। তো তারা যখন তাদেরকে সাবধান করতে শুরু করলো, এবং আমি গিয়ে খুব নিরীহভাবে আমি জিজ্ঞেস করলাম আপনি কোথা থেকে এসেছেন, কোন দেশ, তো তখন উনি বুঝলেন যে কথা না বলাটাই শ্রেয়। তো আমি কথা বলতে পারেন না এমন ব্যাপার নয়, না উনি তার আগে কথা বলছিলেন। আমি অন করে আরে ওখানে তুমি দাঁড়িয়ে সারাদিনই তো দাঁড়িয়ে রয়েছি না, স্বাভাবিক। আমি তোমাকে বলছিলাম যে যারা সকাল থেকে আসছে তারা সকাল থেকে দাঁড়িয়েই রয়েছে, তখন না ফ্ল্যাগশিপ মিটিং হচ্ছে, ওই প্রসেসটা সারাদিনে চলছে। তো ওই লোকজনকে দেখছি, উনি কিছুক্ষণ আগেও কথা বলেছে, দেখলাম যে উনি কথা বলতে পারলেন না। নিশ্চয়ই কোনো কারণে হতেই পারে, কারো শারীরিক সমস্যা হতে পারে, আমাদের সেটা নিয়ে বলা ঠিক নয়। তোর মনে হলো সেটা শারীরিক সমস্যা? সেটা নয়, কারণ আমি জানি কিছুক্ষণ আগে উনি কথা বলেছেন, আমার সামনেই বলেছেন। এই কাজটা কি চলছে? কারণ না হলে আমি কখনোই, মানে কেউ যদি শারীরিকভাবে অক্ষম হয় তাকে কখনোই আমি এই ব্যঙ্গটা করতে পারি না, এটা মানবিকভাবে আমি কখনো করতে পারি না। তুই তো জিজ্ঞাসা করলি যে আপনি কি রিপাবলিক বাংলা দেখে কথা বন্ধ হয়ে গেল? উনি বলছেন হ্যাঁ হ্যাঁ, উনি বললেন হ্যাঁ। আমি মানুষের কণ্ঠস্বর দেখে অনুপ্রবেশকারীর কণ্ঠস্বর বন্ধ হয়ে গেছে। না কিন্তু সিরিয়াসলি একটা জিনিস, এটা কিন্তু এই অ্যাঙ্গেলটা আমি জানি না কেন রাজনীতিবিদরা, রাজনৈতিক দলগুলো নিজেদের ন্যারেটিভ বানাচ্ছে না। এটা কিন্তু আমাদের সবচেয়ে বড় ফিনান্সিয়াল টেররিজমও ঠিক, কারণ আমাদের যে পরিমাণ টাকা বেরিয়ে যাচ্ছে। দেখো আমি আজকে উড়িষ্যায় গেলাম, গুজরাটে গেলাম, আমি ব্যাপক খরচা করলাম, হোটেলে খরচা করলাম, আমি পুণ্যার্থী হিসেবে খরচা করলাম, এটা আমাদের ইকোনমিকে ডেভেলপ করছে। বাইরে থেকে এসে আমাদের রেমিটেন্সও না, এটা তো রেমিটেন্স মানি নয় যে কেউ অফিসিয়ালি এসে আমেরিকান কোম্পানি এসে এখানে ব্যবসা করছে বা টাকা নিয়ে যাচ্ছে, এরকম তো নয়, তাতেও একটা ট্যাক্স থাকে। এটা ট্যাক্স ফ্রি ইনকাম, এরা করে বেরিয়ে যাচ্ছে। বাংলাদেশের ইকোনমি ডেভেলপ করছে, গুরুত্বপূর্ণ হচ্ছে ট্যাক্স ফ্রি। একদম, মানে এই যে আরে দাদা, এই যে ডলারে যে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর হোক, বিভিন্ন আইটি ফার্ম হোক, তারা ডলারে টাকাটা পায়, তাদের একটা ট্যাক্স দিতে হয়, রেমিটেন্স মানি। বলছি এই যে রাজমিস্ত্রির কাজ, রাজমিস্ত্রিতে যে খালি এটা সিমেন্টে নিয়ে যায়, মিস্ত্রি তো 700 টাকা, 700 থেকে 1000 টাকা মিস্ত্রি, যে মিস্ত্রি সে 700 থেকে 1000 টাকা নেয়। যে কেবলমাত্র ইটটা দিয়ে দেবে, যে কেবলমাত্র মাখিয়ে দেবে, মানে চুন বালি মাখাবে, চুন না সে সিমেন্টের বালি মাখাবে, এরা কিন্তু প্রত্যেকে 400 টাকা করে পায়। 400 টাকা মানে 30 দিনে হচ্ছে 12,000 টাকা। যদি 700 টাকা হয়ে যায় 21,000 টাকা, যদি 1,000 টাকা হয়ে যায় তাহলে কত হচ্ছে? 30,000 টাকা।
এই টাকাটা কে ইনকাম করছে? এই টাকাটা ইনকাম করছে পশ্চিমবঙ্গের নিজস্ব যারা মানুষজন আছে তারা যেমন করছে, বাংলাদেশ থেকে আসা তারাও ইনকাম করছে। এই প্রত্যেকের বাড়িতে যে ইনকাম লোকের যারা কাজে যায় বা অন্য বিভিন্ন ক্ষেত্রে, এমন একটা ক্ষেত্র নেই ছাতা নিয়ে যে ছাতা সারাই করে, যে জুতো সারাই করে, যে সবজি নিয়ে মার্কেটে যাচ্ছে, এই গোটা তুমি যে কোনো বাজারে যাও, যে কোনো বাজারে গিয়ে যাও, যে কোনো দমদম, নিউ টাউন, যারা এই ঠেলায় করে তোমাকে ফুলকপি বাঁধাকপি বিক্রি করছে, তাদের মধ্যেও খুঁজে পেলে দেখতে পাবে, এখন হয়তো পাবে না, যে তাদের অধিকাংশই বাংলাদেশ থেকে এসছে, কেউ যশোর থেকে এসছে। দুটো চারটে কথা বলো, কথা বলে আমাকেও বাড়ি খুলনায়, এমনি একটা কিছু বলে আমি উচ্চারণ করতে পারি না বাঙালি ভাষা। এই সেক্টরে এসেছিল সাতক্ষীরা থেকে বেশিরভাগ। এই টাকাটা পুরোটা চলে যাচ্ছে, এই টাকাটা কিন্তু পুরোটা যাচ্ছে, এবং কেউ কেউ মনে করছে না টাকাটা আর ওখানেও পাঠাবো না, আমরা এখানেই বাড়িঘর করে ঠেকে যাবো। না টাকা যাক, মানে ভারতীয় অর্থনীতির আমদানি হবে, রপ্তানি হবে, যাক। আমার কথা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, শুভ্রাংশুদা এখানে 1 2 3 4 5 জন আছি, 5 জনের লক্ষ্মীর ভান্ডারটা 5 জনের তো থাকছে না, আরো 4 জন এখানে অনুপ্রবেশকারী আছে যাদের দিতে হচ্ছে। ভাই কেন 4 জনের লক্ষ্মী ভান্ডার দেবে? আমাদের এখানকার মুসলিমদের দাও, আমাদের এখানকার হিন্দুদের দাও। 1000 টাকা সালেমা বিবিকে দাও, স্বর্ণালীকেও দাও, ময়ূককেও, এই যে সব বিভিন্ন ভাতার কথা বলে, ময়ূককে দাও, মকবুলকে দাও, ভারতের ময়ূককে দাও, ভারতের মকবুলকে দাও, কেন বাংলাদেশি মকবুলকে দেবো? একদমই তাই, এটাই প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। মানি প্ল্যান্টে কি পয়সা হচ্ছে নাকি আমাদের? মানি প্ল্যান্ট তো নাই, আমাদের টাকাগুলো কি হবে? একটা ছোট ইনসিডেন্ট, ওখানে আমি একটা হামিদা বলে একটি মহিলার ইন্টারভিউ নিয়েছিলাম। তিনি এসছেন ওই 2 থেকে 3 বছর আগে, ওখানে ওনার হাজবেন্ডের সঙ্গে এসছেন। তো দুর্গানগরে, বিরাটি দুর্গানগর, ওইসব জায়গায় উনি পরিচারিকার কাজ করতেন। তো এখন উনি চলে যাচ্ছেন। তো ওনার কাছ থেকে জানতে পারলাম এই হামিদা বিবি নামের মতো আরও ওনাদের একটা বস্তি রয়েছে, যেখানে ওনাদের মতো প্রচুর রয়েছে যারা ওই অঞ্চলটাতে কাজ করেন। এবার মজার বিষয় হচ্ছে এই হামিদার পাশাপাশি ওই দুর্গানগর, বিরাটি, মধ্যমগ্রাম এই অঞ্চলে তো সাহানা, হামিদা, যারা ভারতের হামিদা, যারা ভারতের সাহানা, তারাও তো রয়েছে। তারা কাজটা পেল না, তার মানে তারাই কিন্তু বাইরের রাজ্যে চলে যাচ্ছে। এটা তো অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে, কারণ হচ্ছে এরা যারা বাংলাদেশ থেকে আসছে, আমরা বহুবার রিপোর্ট করেছি, তারা অনেক কম টাকায় কাজ করছে, অনেক কম, যে টাকাটা হয়তো হওয়া উচিত তার থেকে হাফ টাকায় কাজ করছে। লোকজন সস্তা চাইছে, এত চারপাশে দাম, তারা ওটাকে নিচ্ছে। তোদের মনে আছে যে সময় আমরা যখন প্রথম এসআইআর শুরু হলো, আমরাই স্টোরি করেছিলাম যে শহর কলকাতার একদম দামি সমস্ত অভিজাত এলাকা, দামি দামি সমস্ত কমপ্লেক্স, সেইখান থেকে রাতারাতি গায়েব হয়ে গেছে যারা বাড়ির কাজের জন্য আসে। কেউ আসছে না হঠাৎ করে, আমিনার মা ওর তার সবাই ভ্যানিশ, কেউ আসছে না। এবং এটা কিন্তু ডিভ্যালু করা হচ্ছে, মানে একদম সময় শেষ। কিন্তু কিছু এটা মানে আমাদের ইকোনমির যে মার্কেট ভ্যালু সেটাকেও ডিভ্যালু করা হচ্ছে। অর্থাৎ ভারতবর্ষের যদি এই কাজগুলো, যেটা স্বর্ণালী বললো অ্যান্সিলারি কাজগুলো, তার তো ধরে নাও 600 টাকা 800 টাকার একটা রেট ছিল। আমাদের জানিস তো যে রাস্তায় অনেক শ্রমজীবী খেটে খাওয়া মানুষ বসে থাকে কোদাল নিয়ে, তাদের কিন্তু একটা রেট থাকে ফিক্সড। কিন্তু এবার তার পাশেই যদি আরো কিছু লোক, তারা রোহিঙ্গা বসে পড়ে, বলে যে বাবু আমাকে 500 টাকা দিলেই আমি চলে যাবো। ওই পুষ্পাতে মনে আছে যেরকম ভাবে জঙ্গলে নিয়ে যেত, চন্দনের জঙ্গলে, সেখানে বললো চলো আমাকে বেশি টাকায় দিলে নিয়ে যাবো। এটা কম টাকায় নিয়ে যাচ্ছে এরা। মনে আছে ময়ূকদা, আমরা ডেস্কে সকালবেলা কে গেছিল আমার মনে নেই, বাট এই আইটি সেক্টরের ঠিক পিছন দিকে একটা বস্তি, সেখানে তালা দিয়ে চলে গেছে, পালিয়ে গেছে বাংলাদেশির অনুপ্রবেশকারীরা। মোহনের রিপোর্ট, এবং মোহন জিজ্ঞেস করছে যে আপনারা, ওরা বলছে এরা পালিয়ে গেছে, বাংলাদেশি অনুপ্রবেশকারী ছিল। তারা বলছে ক্যামেরায়, আর তো চিৎকার হয়তো তাদের, যে আমাদের কাজগুলো এরা করে দেয়, আমাদের কাজগুলো এরা নিয়ে নেয়, আমাদের ভাতের থালা এরা টান মারে। সেটা হচ্ছে ওরা কাজ নিয়ে নিচ্ছে, এত কাজ থাকে লোকের বাড়িতে, বাসন মাজা, ঘর মোছান, ওরাই বেশি করছে এখন কাজগুলো। ওদের অস্তিত্ব অনেক বেশি এখন। কি বলবো, যেটা আমরা 500 টাকায় কাজ করি সেইটা ওরা 200 টাকা 300 টাকায় কাজ করে চলে যাচ্ছে। সেখানে তো আমাদের পেটের ভাত মরে যাচ্ছে না। যেখানে সবজি আমরা 20 টাকা কিনে খাই, সেখানে সবজির দাম আরও বেড়ে 30 টাকা হয়ে যাচ্ছে। এটা তো হওয়া তো উচিত নয়। আমার ভারতীয় মুসলমান ভাই বা খ্রিস্টান ভাই বা হিন্দু ভাইয়ের টাকা নিয়ে, তার অধিকার নিয়ে কেন একটা সরকার বা একটা দল একটা অনুপ্রবেশকারীকে লালন পালন করবে বলো না? এটা তো একটা কমন সেন্সের কথা, শুধু ভোট ব্যাংকের জন্য। এরাই হচ্ছে এই সমস্ত সীমান্তগুলোতে যেখানে মানুষজন এখন ফেরত যাচ্ছে, সেইখানে এসে তারাই বলছে যে কথা বলো না, ইনফরমেশন শেয়ার করো না, কথা বলো
হলো না, বেশি কিন্তু কথা এরপরে কিন্তু আমাদের সেকেন্ড সেগমেন্টে আরো Yes. বেশি কথা বলতে হবে, কারণ কিছু জিনিস ভারত কি মনে করছে, ভারত সরকার মনে করছে, বা আমাদের দেশের সবচেয়ে বড় যে সামাজিক সংগঠন RSS তারা কি মনে করছে সেটা আমাদের জানতে হবে। ঠিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।